বাসায় আসার বাকিটা রাস্তা ধ্রুব আর সকাল কেউই কোনো কথা বলল না। কোনো এক অজানা কারণে সকাল কথা বলতে পারল না। ধ্রুব বারবার মাথা ঘুরিয়ে সকালকে দেখছিল। সকাল সেটা বুঝতে পেরে লজ্জা পায়। অজানা ভালো লাগাই মন ছেয়ে যায়। বুকের টিপ টিপ বাড়ে দ্বিগুণ। ধ্রুব সকালের হাতটা আস্তে করে নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। সকাল ধ্রুবর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। ধ্রুব যেন সকালের হাসি দেখে আস্কারা পায়। শক্ত করে সকালের হাতটা চেপে ধরে। বৃদ্ধাঙ্গুলি দিয়ে সকালের হাতের পিষ্টে ঘষে দেয়। সকাল হাত ছেড়াতে চাইলে ধ্রুব তার ছটফটানি দেখে হাসে। মনে মনে ভাবে, বাচ্চা বরের স্পর্শ পেয়ে কেমন করছে, মনে হচ্ছে কাপুড়ে যাচ্ছে। অথচ সকাল ছটফট করলেও মনে মনে ঠিক ধ্রুবর সান্নিধ্য চাই। ধ্রুবর আদরের স্পর্শে তার শুষ্ক মনে প্রেমের ছিটা পড়ে ঠিক ভিজে যাচ্ছে। সে খেয়াল ধ্রুব না রাখলেও সকাল নিজের মনের এই পরিবর্তন বেশ লক্ষ্য করেছে। মনের এই পরিবর্তন লক্ষ্য করেই কিনা লজ্জারা চারপাশ থেকে তাকে ঘিরে ধরে। তবুও সারাটাক্ষণ ধ্রুবর কাছে থাকতে ইচ্ছা করে। শাহিনের মা তাসলিমা আর দাদি নূরজাহান ড্রয়িং রুমে বসে আছে। সকাল ওনাদের দেখে মিশিয়ে যায়। আস্তে করে সালাম দিয়ে রুমে চলে যেতে পা বাড়ালে নূরজাহান বেগম তেতে উঠে গলায় বলল, রাত করে কই থেকে আসলা? সকাল কিছু বলার আগে ধ্রুব পায়ের জুতা খুলে সুরেকে রাখতে রাখতে বলল, আমার সাথে গিয়েছিল। তাসলিমা ফুঁসে উঠে বলল, দেখলে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারে না, ফাদিল মেয়ে। ওনার কথা শুনে সকাল হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। ফুরফুরে মনটা নিমেষেই বিষণ্ণ হয়ে যায়। চোখ তুলে ধ্রুবর দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে নাই। ধ্রুব আস্তে ধীরে জুতা খুলে তাদের সামনে এসে দাঁড়ায়। তাসলিমা তখনও চোখ বড় বড় করে সকালের দিকে তাকিয়ে আছে। ধ্রুব শান্ত গলায় বলল, আমার বউ এটা। ধর্মমতে বিয়ে করা বউ নিয়ে আমি সারা রাত বাহিরে থাকতে পারি, এতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। চরিত্রহীন হওয়ার চেয়ে বউয়ের সাথে রাত বিরাতে ঘোরাফেরা করা কি ভালো না? তারপর তাসলিমার দিকে তাকিয়ে বলল, ভাজা মাছ তো আপনারা কেউই উল্টে খেতে পারেন না, আমার বউ না হয় আপনাদের মাছটাই উল্টে দেবে, কি বলেন? ধ্রুবর এমনতর কথায় তাসলিমা আর নূরজাহান ব্রুকুসকে তাকিয়ে থাকে। সকাল কিছু না বলে রুমের দিকে চলে যায়। মনোয়ারা তার রুম থেকে সবটা শোনে, কিন্তু বের হয় না। উনি চাই এই মোকাবেলাটা ধ্রুব করুক। ইতিমধ্যেই সকালের প্রতি ধ্রুবর যত্ন দেখে উনি সন্তুষ্ট। ওনার ভরসা ধ্রুব কখনো সকালকে কষ্ট দেবে না। সকাল ভারাক্রান্ত মন নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। সবার কটু কথাই মনে তাল ঠিক রাখতে পারছে না। মন একবার বলছে সবাই যাই বলুক, সকাল সে কথাই কান দেবে না। কিন্তু পরক্ষণেই মন খারাপ হয়ে যায়। সকালের বয়সের তুলনায় তার সাথে হওয়া কাজগুলা খুবই খারাপ হয়েছে, আর তাই হয়তো সে মানতে পারছে না। মন খারাপ করবে না করেও একরাশ মন খারাপের কালো মেঘ তাকে ঝাপটে ধরেছে। এই তো কিছুক্ষণ আগে তার খালা মিতু তাকে রাতের খাবার খেতে জোর করে ডেকে গেল, কিন্তু সকালের একটুও খেতে ইচ্ছা হচ্ছিল না। তারপরও খেতে যেত যদি ধ্রুব একটু বলতো। সে তো একবারও বলেনি। সকাল যে মন খারাপের পরশা সাজিয়েছে, সে খেয়াল কি বুড়ো বরের আছে? না, নেই। থাকলে নিশ্চয়ই ছোট্ট পুতুল বউটাকে খেতে নিয়ে যেত। ধ্রুব তো জানেই সকালের মন খারাপের কারণ, তবুও এত অবজ্ঞা। তাই তো মন খারাপের পরিমাণ হু হু করে বাড়ে। গলা ধরে কান্না আসে, চোখের পাতা হয় ভারী। ধ্রুব ভাত খেয়ে চেয়ারে বসে থাকে। মনোয়ারা ধ্রুবর দিকে তাকিয়ে মুস্কি হাসে। ছেলের মনের ভাব বুঝতে তার একটুও কষ্ট হচ্ছে না, কিন্তু উনি নিজ থেকে কিছু বলতে বা করতে নারাজ। ধ্রুবর মুখ থেকে শোনায় ওনার মূল উদ্দেশ্য। সবাই তখনও রাতের খাবার খাচ্ছে। ধ্রুব তার আম্মার দিকে তাকিয়ে বলল, আম্মা। মনোয়ারা ডালের বাটি থেকে ডাল নিতে নিতে ধ্রুবর দিকে এক পলক তাকাই। নির্লিপ্ত গলায় বলল, বল। ধ্রুব কাউকে পরোয়া করে না, নিজের ভালো মন্দ আদায় করে নিতে সর্বদা প্রস্তুত। কিন্তু এখন যে কথাটা বলতে যাচ্ছে সেটা বলতে ভয় না, বরং লজ্জা হচ্ছে। টেবিলে তার আব্বা চাচা বসে আছে। সে তাদের দিকে এক পলক তাকাই। দাদি আর চাচির কটু কথার ধারালো আঘাতে সকাল কষ্ট পেয়েছে। সেই কষ্টের কারণেই সে খাবে না। তার আম্মা মিতু কত করে সাধলো, কিন্তু না, সকাল খাবেই না। ধ্রুব অবশ্য সাধেনি। তার মনে যে অন্য ইচ্ছা উকিঝুঁকি দিচ্ছিল। মনোয়ারার দিকে তাকিয়ে বলল, সকালের খাবার রুমে নিয়ে যাব আম্মা? এত বড় রাত না খেয়ে কিভাবে থাকবে? মনোয়ারা কিছুক্ষণ চুপ থাকলেন, আর চোখে নিজের স্বামী সারওয়ার মির্জার দিকে তাকালেন। উনিও তার দিকে তাকিয়ে আছেন।
ধ্রুবর বলা কথাগুলো দুজনের মনেই তীব্র আকারে নাড়া দিয়ে গেছে। মনোয়ারার মনে পড়ে যায় অতীতের কথা। সারোয়ার আর মনোয়ারার তখন নতুন বিয়ে হয়েছে। স্বামী হিসাবে সারোয়ার খুবই আন্তরিক আর যত্নশীল, কিন্তু প্রচুর মা ভক্ত। মায়ের কথার বাহিরে যেতে পছন্দ করত না। সবার অগোচরে স্ত্রীর প্রতি ভালোবাসার কমতি ছিল না। একদিন সন্ধ্যায় অফিস থেকে বাসায় এসে দেখেন স্ত্রীর হাত কেটে একাকার, ডান হাতে গভীর ক্ষত। রাতে সবার ভাত খাওয়া হয়ে গেলেও মনোয়ারা ভাত খেতে পারছিল না। সারোয়ার সবার অগোচরে স্ত্রীর জন্য ভাত নিয়ে রুমে যায়, আর পরম যত্নে ভাত খাইয়ে দেওয়ার এক পর্যায়ে নূরজাহান এসে হাজির হয়। ভাতের প্লেট এক টেনে ফেলে দেয়। দাঁত কিরমির করে বলেছিলেন, তোকে এত বড় করেছি কি বউকে ভাত খাইয়ে দিতে, বউয়ের কামলা কাটতে? মায়ের কাজে সারোয়ার হতভম্ব হয়ে গিয়েছিল। লজ্জায় স্ত্রীর দিকে তাকাতে পারেনি। মনোয়ারা স্বামীর লজ্জার ব্যাপারটা বুঝতে পেরে বলেছিল, আরে তুমি এত ঘাবড়াচ্ছ কেন, মুরব্বীরা এমন একটু করেই, আমি মানিয়ে নেব। সারোয়ার কিছু বলতে পারেনি, শুধু স্ত্রীর হাতটা আঁকড়ে ধরেছিল। মনোয়ারা ঠিক সামলে নিয়েছিলেন। শত বাধা কটূক্তির পরেও সারোয়ারের শক্তির কারণ হয়েছেন। সেই সারোয়ারের চোখে আজ আফসোস, কিন্তু মনোয়ারার চোখে আনন্দ। তিনি যা উপভোগ করতে পারেননি সেসব ওনার ছেলে আর ছেলের বউ উপভোগ করবে। ছেলে যদি বউকে খাইয়ে দেয় তাহলে আশেপাশের মানুষের সমস্যার কথা না, আর বউয়ের যত্ন করলে তাকে কামলা খাটা বলে না। সব নারী স্বামীর কাছে একটু গুরুত্বপূর্ণ, ভীষণ আদুরে হয়ে থাকতে চাই। ধ্রুব আবার বলল, আম্মা তুমি দিয়ে আসবা নাকি আমি নিয়ে যাব? মনোয়ারা মুচকি হেসে বলল, আর রান্নাঘর থেকে প্লেট নিয়ে আই, যা যা লাগবে নিয়ে যা। ধ্রুব রান্নাঘর থেকে প্লেট এনে শোনে নূরজাহান বেগম বলছে, তোর বউয়ের কি পা নেই? রুমে নিয়ে আবার কিসের খাওয়া? ততক্ষণে ধ্রুবর বাপ চাচারা খেয়ে চলে গেছে। ধ্রুব দাদির দিকে তাকিয়ে বলল, আমার ইচ্ছা হয়েছে আমার বউরে রুমে নিয়ে খাওয়াইতে। নতুন নতুন বিয়ে হয়েছে, একটু বেশি মহব্বতের দরকার না? দাদি হয়ে এসব তুমি না বুঝলে কিভাবে কি বলো? দুই বউয়ের সামনে এমন তর কথাই নূরজাহান বেশ অস্বস্তিতে পড়ে। আর কেউ শব্দ না করলেও মিতু খিলখিল করে হেসে ওঠে। নূরজাহান চোখ পাকিয়ে তাকালে মিতু বলল, আমার ভাইয়ের সাথে নো পাঙ্গা, ওকে দাদিজান। ধ্রুব খাবার এনে টেবিলে রাখে। রুমে চোখ বুলিয়ে বুঝতে পারে পাখিটা এখনো বারান্দায়। সে ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে যায়। সকালের বিষণ্ণ মন অন্ধকার হাতড়ে বেড়াচ্ছে। অন্ধকারে এতটাই বিভোর ছিল যে ধ্রুবর উপস্থিতি টের পায়নি। ধ্রুব কাছে এসে দাঁড়াই। সকাল ধ্রুবকে দেখে হাসে না, ফের মুখ ঘুরিয়ে আকাশের দিকে তাকাই। ধ্রুব মিঠি মিঠি হেসে বলল, আমার বউ কি রাগ করেছে? সকাল কিছু বলে না। ধ্রুব সকালের বাহুতে আলতো করে ধাক্কা দিয়ে বলল, কথা বলবে না? সকাল মৃদু স্বরে বলল, ধ্রুব খানিকটা ঝুঁকে সকালের দিকে আসে। রাগ করেছ? না। তাহলে আমার পাখিটা কথা বলছে না কেন? ধ্রুবর মুখে আদুরে কথাগুলা শুনে সকালের মন খারাপের রেশ কিছুটা কমে যায়। সকাল কমাতে চায় না, কিন্তু বেহায়া মন ধ্রুবর সান্নিধ্য পেয়েই গলে যাচ্ছে। আচ্ছা, এমন কেন হয়? মেয়েরা এত তাড়াতাড়ি কেন নরম হয়ে যায়? পুরুষের একটু আদুরে কথাই কেন মনের সব অভিমানের দেয়াল ভেঙে যায়? ধ্রুব লম্বা বেনি হাতে নিয়ে সকালের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, পাখিটা এত রাগ করলো কেন? আমার কি অপরাধ? সকাল ধ্রুবর চোখে তাকাই। ধ্রুব কেমন করে যেন তাকিয়ে আছে। এই চোখের দৃষ্টি সকালের মনে বসন্তের দোলা দিয়ে যায়। আস্তে করে বলল, রাগ করিনি। ধ্রুব সকালের দিকে তাকিয়ে হাসে। সত্যি? ধ্রুবর হাসি দেখে সকালও হাসে। মাথা নেড়ে আস্তে করে বলল, হ্যাঁ সত্যি। তাহলে মিষ্টি করে হাসো। সকাল ধ্রুবর দিকে তাকিয়ে হাসে। ধ্রুব তার বুকের বেসামাল কাঁপন টের পাই। এই মেয়েটা হাসলে বুকে এমন শিরশির করে কেন? সে সকালের গালে হাত দিয়ে বলল, সবসময় এভাবেই হাসবে, আমার ভালো লাগে। সকাল বুঝদার বালিকার মতো মাথা হেলিয়ে বলল, আচ্ছা, তোমার জন্য ভাত এনেছি, খাবে চলো। সকাল চমকে তাকাই। এসবের দরকার ছিল না। ধ্রুব খানিক থেমে বলল, আমি খেতে যেতে বলিনি বলে রাগ করেছ? ধ্রুব মনের ভাব বুঝে গেছে বিধায় সকাল মাথা নিচু করে নাই। ধ্রুবটা এত বুঝে কেন? আর বুঝলেও এভাবে সরাসরি বলে দিতে হবে? সে কি বুঝে না তার এমন ছোট ছোট কথাতেও সকাল লজ্জা পাই। ধ্রুব সকালের মুখের দিকে তাকিয়ে বলল, আমি জানতাম দাদির কথায় তুমি কষ্ট পেয়েছ,
আর সেই কারণেই খেতে যেতে চাচ্ছিলে না, তাই খাবার নিয়ে এসেছি। সকাল নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকে। ধ্রুব বলল, আমি যদি তোমাকে খাইয়ে দেই তোমার কি কোনো আপত্তি আছে? সকাল ঘোরগ্রস্ত চোখে তাকিয়ে বলল, না, নেই। ধ্রুব সকালের খুশিতে ঝলমলে মুখের দিকে তাকাই। সকাল মুচকি হেসে বলল, আপনি খুব ভালো। ধ্রুব সকালের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, পরে কিন্তু খারাপ বলতে পারবে না, তোমার কাছে আমি কিন্তু ভীষণ খারাপও হয়ে যেতে পারি। সকাল অন্যদিকে মুখ লুকিয়ে বেশ আস্তে বলল, খারাপ হলেও আমার। ধ্রুব শুনে হেসে ওঠে, চিকচিক করে ওঠে মুখটা। পাখির ছটফটানি বেশ লক্ষ্য করছে। উত্তেজিত গলায় বলল, কি বললে? সকাল মাথা নেড়ে বুঝায় কিছু না। ধ্রুব সকালের কাছে এসে ফিসফিস করে বলল, একটা কথা বলি। সকাল ধ্রুবর দিকে তাকাই। দুজনে কাছাকাছি হওয়াতে সকাল লম্বা ধ্রুবর দিকে মাথা উঁচু করে তাকাই। কি? ধ্রুব নিঃসংকোচে বলল, একবার জড়িয়ে ধরি। সকাল কিছু না বলে তাকিয়ে থাকে। ধ্রুবই আবার বলে, যেভাবে আছো সেভাবেই থাকো, আমি পেছন থেকে জড়িয়ে ধরব। হ্যাঁ। সকাল চুপ করেই থাকে, মাথা নিচু করে যেন নিজের সম্মতি প্রকাশ করে। ধ্রুব সকালের পেছনে যায়, তারপর কোমল স্পর্শে জড়িয়ে ধরে প্রেয়সীকে। এই এত বছরের জীবনে কোনো নারীকে ভালোবাসায় স্পর্শ করা, তার দেহ মন দুলে ওঠে বন্য তাড়নায়। মিশে যেতে চায় পাখির ছোট দেহটার সাথে। ধ্রুব নিজেকে সামলাই, চুপচাপ সকালের চুলের নিচে নাক ডুবিয়ে দেয়। প্রণয় পুরুষের স্পর্শে সকালের ছোট্ট নরম দেহখান কেঁপে ওঠে। আবেশে চোখ বন্ধ হয়ে বুকের খাঁচা জানান দেয় যে কোনো মুহূর্তে হৃৎপিণ্ডটা বেরিয়ে চলে আসবে। সে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। ধ্রুব সকালের কানের সাথে নিজের ঠোঁট মিলিয়ে বলল, খারাপ লাগছে। সকাল কি বলবে ভেবে পেল না। ধ্রুব কানে ঠোঁট ছোঁয়াচ্ছে কেন? সকালের মনে হচ্ছে সে নির্ঘাত পাগল হয়ে যাবে। গলায় কথা আটকে আসে। কোনো রকমে ঠোঁট নাড়িয়ে বলল, এইটুকু শব্দে ধ্রুবর বুকের চিনচিন ব্যথা বুক থেকে সারা দেহে ছড়িয়ে পড়ে। কাঁপা কাঁপা পুরুষালী ঠোঁট নামিয়ে সকালের কাঁধে আনে। বন্য তাড়নায় ঠোঁট চেপে ধরে ছোট পাখির নরম কোমল কাঁধে। সকাল কিছু বুঝে ওঠার আগেই সে পরপর কয়েকটা চুমু খেয়ে দেয়। অধরের স্পর্শে সকালের পা নেতিয়ে আসে। এইটুকু স্পর্শে এত জাদু, তার সারা দেহে কেমন নাম না জানা শিহরণ নেচে যায়। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে। ছটফটিয়ে সরতে চাইলে ধ্রুবর হাতের বাঁধন শক্ত হয়। গলায় মধুর বান ছেড়ে ফিসফিস করে বলল, প্লিজ আর এক মিনিট। এমন আদুরে আহ্বান কি প্রত্যাখ্যান করা যায়? যায় না। সকাল তো প্রত্যাখ্যান করতে পারে না। সকাল চুপচাপ ধ্রুবর আদরটুকু সাদরে গ্রহণ করে নিল। একটু পর ধ্রুব সকালকে ছেড়ে দেয়। হাত দিয়ে চুল টেনে ঠিক করে বিজয়ীর মতো হাসল, যেন কোনো বড় যুদ্ধ জয় করে এসেছে। ধ্রুবর এমন ঝলমলে হাসি দেখে সকাল লজ্জা পাই, মাথা নিচু করে ফেলে। ধ্রুব বলল, খাবে না? ধ্রুবর বলা কথায় সকাল চমকে ওঠে। কথাটার অন্য মানে বের করে নিজেই কেঁপে উঠে বলল, কি? সকালের মনের ভয় টের পেয়ে ধ্রুব দাঁত কেলিয়ে হাসে। সকালের লম্বা বেনিতে দোল দিয়ে বলল, ভাত। ধ্রুবর রসিকতা বুঝতে পেরে সকাল গাল ফুলিয়ে বলল, আপনি খুব খারাপ, ভীষণ খারাপ। ধ্রুব দরজার দিকে যেতে যেতে বলল, তা তো আগেই বলেছিলাম। সকাল অসহ্যকর মুখে থমকে দাঁড়িয়ে থাকে। ধ্রুব দিনে দিনে তাকে নতুন নতুন সুখের সন্ধান দিচ্ছে। সকাল মুচকি হেসে রুমের দিকে পা বাড়াই। এই হাসি পূর্ণতার। ছোট সকালের মন তাকে জিজ্ঞেস করে, এত সুখ কেন চারপাশে? সকাল চুপি চুপি বলে, আমার ধ্রুব আছে বলেই এত সুখ। বেশি রোমান্টিক হয়ে গেছে? হোক। একজন আমাকে উপাধি দিয়েছে আমি নাকি খুব বেশি রোমান্টিক। ভাবছি তার কথা যথার্থ পূরণ করে দেব। কি বলো? ধ্রুব নিজের হাতে সকালকে খাইয়ে দেয়। সকাল মুগ্ধ চোখে ধ্রুবকে দেখে মনে মনে ভাবে, এত সুখ কেন তার কপালে? ধ্রুব তার এত যত্ন কেন করে? সকাল ভাবতে ভাবতে খাবার খাই। ধ্রুব খাবার খাওয়ার শেষে বিছানায় বসে বলল, তা মহারানী, খাবার কেমন ছিল? সকাল ততক্ষণে বালিশে মাথা রেখে শুয়ে পড়েছে। ধ্রুবর কথায় বলল, মজা। ধ্রুব সকালের মুখোমুখি বিছানায় হেলান দিয়ে শুয়ে বলল,
আর খাইয়ে দেওয়া মানুষটা? সকাল ধ্রুবর কথায় ঠোঁট টিপে হাসে। ধ্রুবর চোখে মুখে দুষ্টুমির রেশ। সে তাকানোতে ধ্রুব ভ্রু নাচিয়ে দেয়। সকাল বলল, ভালোই। ধ্রুব সকালের চোখের দিকে তাকিয়ে বলল, ভালো। সকাল বলে, হ্যাঁ। তাহলে প্রেমে পড়ছো না কেন? ধ্রুবর কথায় সকাল খিলখিল করে হেসে ওঠে। হাসতে হাসতে কম্বলের নিচে মুখ লুকাই। ধ্রুব কম্বল টেনে বলল, লুকাচ্ছ কেন? উত্তর দাও আগে, তারপর লুকাও। সকাল ধ্রুবর গভীর চোখে চোখ রাখে। ধ্রুবর চোখের ভাষা কেমন নেশা নেশা, ঘোর লাগা। সকালের শরীর ঝিমঝিম করে ওঠে। ধ্রুব সকালের হাত ধরে নাই। সকালের শরীর কেঁপে ওঠে। আস্তে করে বলল, প্রেমে পড়তে হবে নাকি? হ্যাঁ, এত ভালো একটা ছেলে তোমার আশেপাশে ঘুরছে, প্রেমে না পড়লে হবে? আচ্ছা, পড়ব। ধ্রুব জেদ করে বলল, এখনই পড়ো। ধ্রুবর জেদ দেখে সকাল হাসে। আচ্ছা, পড়লাম। ধ্রুব মাথা নেড়ে না করে বলল, এভাবে না, আমাকে একটা চুমু খাও, তাহলে বুঝবো আসলেই প্রেমে পড়েছ। কি বলে, পাগল নাকি? চুমু খেয়ে প্রেমে পড়ার প্রমাণ দিতে হবে? সকাল হতভম্ব চোখে তাকিয়ে বলল, কখনো না। ধ্রুব নাসরবান্দার মতো বলল, তাহলে আমি দেই। এটা বলে সকালের হাতে টুপ করে একটা চুমু দিয়ে দিল। সকাল ফিসফিস করে বলল, হাত ছাড়ুন। কেন? লজ্জা লাগছে। ধ্রুব মাথা নেড়ে না বোঝালো। সকাল বলল, হাত না ছাড়লে আমি মৃত্যু আপুর রুমে চলে যাব। ধ্রুব মুখ অন্ধকার করে ফেলে। এই বাচ্চা তাকে হুমকি দেয়। গম্ভীর গলায় বলল, বিয়ে করা বর হই তোমার, এইটুকু আদর তো নিতেই পারি। অন্যদের মতো জোর করে অধিকার আদায় করলে ভালো হতো, তাই না? সকাল নিজেও মনে মনে ধ্রুবর উপর কৃতজ্ঞতা যাপন করে। ধ্রুব অন্যদের থেকে আলাদা। শরীরের চাহিদা মেটাতে তাকে কষ্ট দেয়নি, বরং সময় নিয়ে কাছে আসছে। তার ছোট্ট মনে ঝড় তুলে তা সুনামির রূপ ধারণ করাচ্ছে। বড়ই পা দিয়ে ছেলেটা। ধ্রুবর অন্ধকার মুখের দিকে তাকিয়ে সকাল মিষ্টি করে হাসে। ধ্রুবকে খুশি করতে বলল, রেগে যাচ্ছেন কেন? আমি তো মজা করে বলেছি। আপনাকে ছেড়ে কোথায় যাব? ধ্রুব সকালের হাত তার খোঁচা খোঁচা দাড়িযুক্ত গালের নিচে দিয়ে শুয়ে পড়ে। সকালের হাসি তার ঠোঁট পর্যন্ত বিস্তার লাভ করে। যেতে দিলে তো যাবে, আমি ছাড়বই না। সকাল আরেক হাত দিয়ে ধ্রুবর কপালের উপর পড়ে থাকা চুল ঠিক করে বলল, আচ্ছা, আমি যাব না, এখন ঘুমন। ধ্রুব সকালের চোখে নিজের দৃষ্টি স্থির করে বলল, তুমি এত আদরে কেন? খালি আদর করতে মন চাই। ধ্রুবর কথায় সকাল লজ্জা পাই। লজ্জায় নাকের ডগায় তীর তীর করে অনুভূতির কাঁপন বয়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে মুস্কি হাসে। ধ্রুব নেশাগ্রস্তের মতো সকালের দিকে তাকিয়ে থাকে। সকালের জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরার দৃশ্য তাকে নাড়িয়ে দেয়। বুকে উকি দেয় মাতালির ছাপ। মুখের ভাব তখন কেমন ভাসা ভাসা। সুপ্ত বাসনাকে পাত্তা দিতেই কিনা ধ্রুব এগিয়ে যায়। আঁকড়ে ধরতে চাই সকালের নরম অধর। ধ্রুবর হঠাৎ করা কাজে সকাল চমকে যায়। ছটফট করে বলল, না না না। ধ্রুব বাধা পেয়ে থেমে যায়। করুণ চোখে তাকিয়ে বলল, কেন? সকাল কোনো রকমে বলল, আর কয়টা দিন প্লিজ, আমি নিজেই। ধ্রুব সকালের কথা শেষ হবার আগেই বলল, আচ্ছা, সমস্যা নেই। ধ্রুব সরে যায়, নিজের বালিশ টেনে ঠিক করে, চোখ বন্ধ করে ওপাশ হয়ে শুয়ে পড়ে। সকাল অভিমানী ধ্রুবকে দেখে নিজেই কষ্ট পাই। হাত দিয়ে ধ্রুবর পিঠে টোকা দেয়। ধ্রুবর কোনো হেলদোল নেই। সকাল এবার ডাকে, এই শুনছেন, এদিকে ফিরেন না। ধ্রুব গভীর গলায় বলল, ঘুমাও সকাল। সকাল এটা সেটা বলে ধ্রুবর মন গলাতে চাই, কিন্তু ধ্রুব কিছুতেই সকালের দিকে তাকায় না। সকাল তার স্বামীর অভিমানের পাল্লার ওজন দেখে, তারপর আস্তে করে বলল, আচ্ছা, যা বলবেন সব মেনে নিতে রাজি, ওকে। ধ্রুব সাথে সাথেই সকালের দিকে ফিরে, মুখ তখনও কঠিন। সত্যি? সকাল মাথা নেড়ে বলল, হ্যাঁ। ধ্রুব কিছুই করতে চায় না, শুধু হাত দিয়ে সকালে নরম ঠোঁট ছুঁয়ে দেয়। সে জানে এখন অধরে অধর মিলানো মানে মহাপ্রলয়, যা সকাল এখন চাইছে না। আর সকাল চাইছে না মানে ধ্রুব চায় না। ধ্রুব গভীর চোখে সকালকে পর্যবেক্ষণ করে। সকাল ধ্রুবর স্পর্শে কেঁপে ওঠে। এত গভীর কারো স্পর্শ হয়? ধ্রুবর এই সামান্য স্পর্শে তার এমন পাগল পাগল লাগছে কেন? এই ছেলেটা নিশ্চয় তাকে মেরে ফেলার পায়তারা করছে। সুখে সুখে ঠিক মেরে ফেলবে। ধ্রুব তখন বিড়বিড় করে বলল, সকাল,
তুমি আমার পাখি, মিষ্টি আদুরে পাখি। একসময় দুজনেই ঘুমিয়ে যাই। মাঝরাতে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু হয়। ধ্রুবর ঘুম ভেঙে যায়। অবাক হয়ে লক্ষ্য করে শীতকালে আবার বৃষ্টি হয় নাকি? আশ্চর্যের কথা তো। সে হাত বাড়িয়ে বেডশিট চেপে লাইট জ্বালাই। ধ্রুব ঘুমন্ত সকালের দিকে তাকিয়ে ভাবে, এই বাচ্চা মেয়েটা তার বউ। মেয়ে না বলে পুতুল বললেই বোধহয় ভালো হবে। দেখতে একদম পুতুলের মতো। ধ্রুব গলা অব্দি কম্বল টেনে 2 হাত বুকে ভাঁজ করে রাখে। সকালের ঘুমানোর ভঙ্গিমা ভালো না। গায়ের কম্বল কয়েকবার ফেলে দিয়েছে। এই যে এখনো এক লাথি মেরে কম্বল কোমর অব্দি নামিয়ে ফেলেছে। ধ্রুব সকালের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে আবার তাকাই। লম্বা চুলের বেনি গলার কাছে এসে লুটিয়ে আছে। ধ্রুব হাত দিয়ে বেনিটা পেছনে ফেলে। হাতের বৃদ্ধাঙ্গুলি সকালের নরম গালে ঘষে দেয়। সকাল চোখ খুলে তাকাই। ধ্রুবর স্পর্শ পেয়ে ঘুম থেকে আধো জেগে ওঠে। ধ্রুবর দিকে তাকিয়ে জড়ানো গলায় বলে, ঘুমাননি? বৃষ্টি হচ্ছে তাই জেগে গেছি। সকাল জড়ানো গলায় বলল, আচ্ছা এখন ঘুমন। না। সকাল বলে, কেন? তোমাকে দেখছি। সকাল চোখ বন্ধ করেই বলল, আমি কি রসগোল্লা যে এমন ড্যাব ড্যাব করে দেখতে হবে? ধ্রুব এক নজরে তার পুতুলটাকে দেখে বলল, হ্যাঁ তাই তো দেখছি। কখন না কোনো পিঁপড়ে মিষ্টি ভেবে খেতে চলে আসে। সকাল বলল, ধুর, তুমি কি আসলেই মিষ্টি? জানি না তো। ধ্রুব আস্তে করে বলল, আমি জানাই। সকাল কম্বলে নিজেকে ঢেকে বলল, দরকার নেই। ধ্রুব আর সকাল এভাবেই এগিয়ে যাচ্ছিল। ভালোবাসায় ভালো লাগায় দুজনে কাছে আসছিল। অনুভূতির কাঁপনে দুজনের হৃদয় দোলাচ্ছিল। ধ্রুব সকালকে সময় দিচ্ছে। সে চাইছে সকাল নিজে থেকে তাকে কাছে যাবার আহ্বান করুক। এভাবেই কেটে যায় 2 দিন। শুক্রবার বিকাল 5টা বাজে। কলিং বেলের শব্দে মৃত দরজার দিকে এগিয়ে যাই। গলায় পেঁচানো ওড়না গায়ে ভালো করে জড়িয়ে নেয়। দরজা খুলে তাকিয়ে তার মুখের ভাবাবেগ বদলে যায়। মুখের ভাব হয়ে ওঠে কঠিন। কিছু না বলে আস্তে করে দরজা থেকে সরে রুমে চলে আসে। সামির অবাক হয়ে মৃত্যুর প্রস্থান দেখল। মেয়েটা কি তার উপর এখনো রেগে আছে? তাই তো সামির সাথে দেখা করছে না, এমনকি ফোনটাও রিসিভ করছে না। মিতুর এমন নির্লিপ্ত আচরণে সামির আরও নিশ্চুপ হয়ে যায়। বুকের ক্ষত হয় দ্বিগুণ। যেই মেয়ে তাকে একদিন না দেখলে পাগল হয়ে যেত, সেই মেয়ে আজ 3 দিন যাবৎ দেখা দিচ্ছে না। অথচ কাজল চোখের রাজকন্যা জানেও না তাকে দেখতে আরেকজন ব্যাকুল হয়ে গেছে। মিতু চলে যাওয়ার পরে মনোয়ারা সেখানে উপস্থিত হয়েছে। সামিরকে দেখে হেসে বলল, এ কি সামির, বাহিরে কেন? কতদিন পরে আসলা বলো তো? সামির তখন হতবিহ্বল হয়ে নিজেকে সামলাচ্ছে। হাসি দেওয়ার বৃথা চেষ্টা করে বলল, আসার সময় পাই না আন্টি। ধ্রুব আছে? হ্যাঁ আছে। তোমাকে অসুস্থ দেখাচ্ছে যে? সামির যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। কিন্তু আন্টি কিভাবে বুঝে ফেললো? অবশ্য 104 ডিগ্রি জ্বর নিয়ে চলাফেরা করলে বুঝারই কথা। সামির মাথা নেড়ে বলল, তেমন কিছু না আন্টি, ওই বৃষ্টিতে ভিজে একটু জ্বর। মনোয়ারা চিন্তিত গলায় বলল, কি যুগ আসলো, শীতকালেও বৃষ্টি হয়, তাই অসময়ে বৃষ্টিতে না ভিজলেও পারতে। সামির মাথা নিচু করে ভাবে, কেন ভিজেছি সে কথা শুনলে আর ভেতরেই ঢুকতে দেবেন না। তাই কিছু না বলে মনোয়ারাকে প্রতি উত্তরে একটা মুচকি হাসি উপহার দিল। মনোয়ারা সামিরকে ঘরে এনে ধ্রুবকে ডাকলেন। ধ্রুব রুম থেকে বেরিয়ে সামিরকে দেখে বলল, শালা কই লুকাও তুমি, দেখাই যায় না? এটা বলতে বলতে সোফায় বসে। সামির আশেপাশে নজর বুলিয়ে বলল, আমি লুকাই নাকি তুমি লুকাইছো? বউ পাইয়া তো বাসা থেকে বেরোনোই বন্ধ, শালা লুচ্চা। ধ্রুব মুচকি হেসে বলল, আরে ধুর, এসব কিছু না। সামির সোফায় গায়ে নিয়ে বসে, এক চোখ টিপে বলল, বুঝি বুঝি, সবই বুঝি। ধ্রুব বলে, বুঝার বয়স হয়েছে তো, বুঝারই কথা। সামির আস্তে করে ফিসফিস করে বলল, বন্ধু দিনরাত কেমন যাচ্ছে? নিশ্চয়ই বিন্দাস। ধ্রুব চক্রান্ত শব্দ করে বলল, কেমন আবার, এখনো ব্যাচেলার ফিল পাই। কেন? ধ্রুব হাত দিয়ে কপাল কুঁচকে বলল, আরে বাচ্চা মেয়ে, আমারই তো কেমন জানি লাগে। বয়সের পার্থক্য দেখছিস? সামির বুঝানোর সুবিধার্থে কাছে এসে বসে, তারপর গলার স্বর নিচু করে বলল, বয়স আবার কি, এটা ব্যাপার না। আর কিসের বাচ্চা? আর বাচ্চা হইলেই বা সমস্যা কই? শিখাই পড়াই নে, দেখবি তোর মাস্টার হয়ে যাবে। ধ্রুব বলল, তোরে বলছে, যেভাবে অ্যাডভাইস দিচ্ছিস
মনে হচ্ছে বাসায় 2-3টা বউ পালিশ। সামির গলার কলার টেনে বলল, বউ পালতে হয় না, এসব বুঝাই যায়। ধ্রুব আরও কিছুক্ষণ কথা বলে বলল, তোর চোখ লাল কেন রে? সামির কপালে হাত দিয়ে বলল, একটু জ্বর তাই হয়তো। ধ্রুব সামিরের কপালে হাত দিয়ে চমকে ওঠে। সামিরের গা রীতিমতো পুড়ে যাচ্ছে। সে চিন্তিত গলায় বলল, এই জ্বর নিয়ে এতক্ষণ ঠাট্টা করছিস? ব্যাপার না, ওষুধ খাইছিস? সামির মাথা নেড়ে হ্যাঁ জানাই, কিন্তু সত্যি বলতে সে নাপা ছাড়া আর কিছুই খায়নি। মাসের শেষ, হাতে একদম টাকা নেই। তার ধারণা 2-3 দিন পর জ্বর এমনিতেই সেরে যাবে, এর জন্য অন্যের থেকে ধার নেওয়ার মানে হয় না। ধ্রুব বলল, এই অবস্থায় বের হয়েছিস কেন? একটা দরকার ছিল। সামির যে মনে জ্বর সারাতে এসেছে সেটা আর ধ্রুবকে বলল না। ধ্রুব সামিরের চোখের দিকে তাকিয়ে বলল, শরীরের এই অবস্থা, এর চেয়ে বেশি কি দরকারি? সামির বলল, মিতুকে একটু ডেকে দে তো, ওকে ওই দিন একটা নোট দিয়েছিলাম, আজকে সেটা আমার এক স্টুডেন্টকে দেওয়ার কথা। ধ্রুব উঠে মিতুর রুমে যাই। সারা রুম অন্ধকার। ধ্রুব লাইট জ্বালিয়ে দেখে মিতু কম্বল গায়ে শুয়ে আছে। ধ্রুব ডেকে বলল, সামির নাকি তোকে নোট দিয়েছে, ফেরত দিতে বলছে, যা দিয়ে আই। মিতু কিছুক্ষণ চুপ করে থেকে কথাটা বুঝার চেষ্টা করলো। তারপর শান্ত গলায় বলল, ভাইয়া, নোটটা আমি আমার এক ফ্রেন্ডকে দিয়েছি, সে কালকে সকালে ফেরত দেবে, তারপর আমি সামির ভাইকে দিয়ে দিব। ধ্রুব বলল, যা বলে আই। মিতু ভালো করে কম্বলে নিজেকে পেঁচিয়ে বলল, ভালো লাগছে না ভাইয়া, তুমি বলে দাও প্লিজ। ধ্রুব ফিরে এসে সামিরকে কথা জানালে সামির মুস্কি হাসে। মিতু দেখা করবে না, এই নোট ফোট সব তো মিথ্যা। কেউ না বুঝুক, মিতুর তো বোঝার দরকার ছিল সে নোটসের বাহানায় কেন এসেছে। সামির লক্ষ্য করে তার জ্বর তরতর করে বেড়ে যাচ্ছে, বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে। মনোয়ারা তখন নাস্তা নিয়ে আসে। সামির নাস্তা না করেই বেরিয়ে আসে। এই বাসায় দম বন্ধ লাগছে, চেনা শহর অচেনা লাগছে। সন্ধ্যার অন্ধকার কাঁধে নিয়ে সে কোনো রকমে হেলে দুলে নিজের বাসায় ফিরে আসে। রাতে খেতে বসে মনোয়ারা আফসোস করে বলল, ধ্রুব, সামিরকে খেয়ে যেতে বলতি, এত জ্বর নিয়ে কি খাচ্ছে কে জানে। ধ্রুব খেতে খেতে বলল, 104 জ্বর, আজকে 3 দিন ধরে জ্বর, প্রচণ্ড পরিমাণ অসুস্থ, কিন্তু দেখে মনেই হয় না অসুস্থ, ভীষণ শক্ত একটা ছেলে। মনোয়ারা বলল, এতিম মানুষ, এই অবস্থায় কে খেয়াল রাখছে কে জানে। ধ্রুব বলল, কে আবার খেয়াল রাখবে, দেখো গিয়ে ওষুধও খায়নি। মনোয়ারা ফের বলল, এই শরীর নিয়ে এখানে আসার কি দরকার ছিল? মিতুর থেকে নোট নিতে এসেছিল, ভীষণ দরকার নাকি? সবাই খাওয়ায় ব্যস্ত হয়ে গেলেও একজন খেতে পারল না। কেউ লক্ষ্য করল না মিতুর মুখের পরিবর্তন। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে কান্না আটকানোর বৃথা চেষ্টা। সবার সামনে কান্না করে ফেললে ব্যাপারটা ভীষণ খারাপ হয়ে যাবে। প্লেটের ভাতটুকু না চিবিয়ে পানি দিয়ে গিলে ফেলে। কাউকে কিছু বুঝতে না দিয়ে দ্রুত রুমে এসে দরজা আটকে ফ্লোরে বসে পড়ে। হাত দিয়ে মুখ চেপে ফুফিয়ে কেঁদে ওঠে। এসব নোটফোটও কিছুই না, সামির তার সাথে দেখা করতে এসেছে, আর সে একটুও দেখা করেনি। মিতুর নিজেকে খুব নিষ্ঠুর মনে হচ্ছে। ছেলেটা এত জ্বর নিয়ে এসেছে শুধুমাত্র তার সাথে দেখা করতে। মিতু কান্না চোখে ঝাপসা দেখে। ঝাপসা দৃষ্টিতে সামিরের নাম্বারে ডায়াল করে, কিন্তু ভাগ্যক্রমে বন্ধ। মিতুর ইচ্ছা করছে এখনই সামিরের কাছে যেতে, কিন্তু সেটা সম্ভব না বিধায় মিতুর নিজেকে পাগল পাগল লাগে। কান্নার কারণে লাল হয়ে ফুলে ওঠা 2 চোখ নিয়ে সকাল হওয়ার অধীর আগ্রহে অপেক্ষা করে। কি চলবে? আরেকটা গুরুত্বপূর্ণ কথা, ধ্রুবর কথাই কেউ কিছু মনে করবেন না। ধ্রুবটা এমনই, একটু বেসামাল, পাগল বর। ফজরের নামাজ পড়ে মিতু আল্লাহর কাছে সামিরের সুস্থতার জন্য কেঁদে কেঁদে ফরিয়াদ করে। এই মুহূর্তে সামিরের সুস্থতায় যেন তাকে স্বস্তি দিতে পারবে। 7টা পর্যন্ত স্তব্ধ হয়ে জায়নামাজে বসে থাকে। বাহির থেকে সবার টুকটাক কথাবার্তা, ধ্রুবর অফিসে গমন, সব ব্যাপারে তীক্ষ্ণ খেয়াল রাখে। সকালে সে নাস্তা খাওয়ার জন্য ডেকে যায়। মিতু শুনেও কথা বলেনি। কারোর সাথে কথা বলতে বিন্দুমাত্র ইচ্ছা করছে না। তাছাড়া নাস্তা তার গলা দিয়ে নামবে না। সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে গেলে সে আয়নায় গিয়ে নিজের চেহারা দেখে। সারা রাত না ঘুমিয়ে কান্নাকাটি করার ফলস্বরূপ 2 চোখের পাতা ফুলে আছে। এই চোখ দেখলে যে কেউ বুঝবে যে মিতু প্রচুর কেঁদেছে।
সে তার দুর্বলতা কাউকে দেখাতে যাচ্ছে না, আর না কারো প্রশ্নের সম্মুখীন হতে যাচ্ছে। ব্যাগে বই নিয়ে আর ড্রয়ার থেকে কিছু বাড়তি টাকা নিয়ে নেয়। তারপর দ্রুত পায়ে মেন দরজা পর্যন্ত গিয়ে জোর গলায় বলল, আম্মা আমি ভার্সিটিতে যাচ্ছি। মনোয়ারা রান্নাঘর থেকেই বলে, খেয়ে যা। মিতু পায়ে জুতা পরে দরজা আটকাতে আটকাতে বলল, ক্যান্টিনে খেয়ে নেব, আল্লাহ হাফেজ। মনোয়ারার হাতে কাজ ছিল বিধায় বেশি কথা বাড়ালো না। মিতু বের হয়ে সামিরের বাসার উদ্দেশ্যে রওনা হলো। যাওয়ার পথে সামনে মার্কেট থেকে সামিরের জন্য ওষুধ কিনলো। তার মন বলছে সামির ওষুধ খায়নি, আর না কিনেছে। ওষুধ কিনা শেষে পাউরুটি, কলা, দধি আরও কিছু ফল কিনে সামিরের বাসার সামনে আসলো। বাসার সামনে এসে বাঁধলো আর এক বিপত্তি। দারোয়ান তার কর্তব্য পালনে বেশ কঠিন। সে কোনোভাবেই ভেতরে ঢুকতে দেবে না। মিতু অনেক অনুনয় করে বলল, কিন্তু দারোয়ান অনর। ভিতরে যেতে না পারলে মিতুর কার্যসিদ্ধি হবে না। সামিরকে এক পলক চোখের দেখা দেখতে হলেও ভেতরে ঢুকা আবশ্যক। সে হুট করে এক কাজ করে বসলো। 500 টাকার একটা নোট বের করে দারোয়ানের হাতে গুজে দিয়ে বলল, রাখেন মামা, অসুবিধা না বুঝলে চলে। হাতের মুঠোয় টাকা যেতেই দারোয়ানের গলার স্বর বদলে গেল। হাতটা প্যান্টের পকেটে ঢুকিয়ে নরম গলায় বলল, তোমারে আমার বোনের মতো লাগে বইলাই ঢুকতে দিলাম। মিতু সামনে পা বাড়িয়ে মনে মনে ভাবে, শালা ঘুষখোর, টাকা পেয়েই বোন হয়ে গেছি। মিতু দ্রুত পায়ে সামিরের ফ্লোরে উঠে আসে। ধুকপুক বুকে কলিং বেল দেয়, কিন্তু কোনো সারা শব্দ নেই। মিতু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দরজা নক করে। ধুকপুক বুকে কলিং বেল দেয়, কিন্তু কোনো সারা শব্দ নেই। মিতু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দরজার নখ ঘুরিয়ে দেখে দরজা খোলা। তার ব্রু দুটো কুঁচকে যায়। হাতের ব্যাগ নিয়ে রুমে ঢুকে দরজা আটকে দেয়। তারপর ডাকে, সামির ভাই, সামির ভাই। খালি বাসায় তার ডাক প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। সে মাথা ঘুরিয়ে আশেপাশে তাকাই। মিতু মনে মনে ভাবছে, সামির কি বাসায় নেই? এত জ্বর নিয়ে কোথায় যাবে? দরজা খোলা কেন? আর বাসায় থাকলে সাড়া দিচ্ছে না কেন? মনে হাজারো প্রশ্ন নিয়ে মিতুর সামনে এগিয়ে যাই। রুমের ভেতরে উকি দিয়ে দেখে সিঙ্গেল খাটে সামির কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। সামিরকে এই অবস্থায় দেখে মিতুর বুকে ব্যথার আনাগোনা হয়। এগিয়ে গিয়ে সামিরের কপালে হাত রাখে। মিতুর চোখ ভরে জল আসে। এই ছেলের কপাল যে পুড়ে যাচ্ছে। এমন নিশ্চুপ হয়ে শুয়ে আছে কিভাবে? মিতু হলে নির্ঘাত কান্নাকাটি করে একাকার হয়ে যেত, কিন্তু সামির কাঁদবে কার কাছে? সামির যে এতিম। সামিরের কষ্টে মিতু শব্দ করে ঠুকরে কেঁদে দেয়। শক্ত মনের পুরুষটাকে চোখ ভরে দেখে। জ্বরের কারণেই মুখটা কেমন রক্তশূন্য লাগছে, ঠোঁট শুকিয়ে রুক্ষ হয়ে আছে। মিতু সাহস করে সামিরের গালে হাত রাখে। সে ভেবেছিল সামির জেগে তাকে ধমক দেবে, কিন্তু তখনও সামির নিশ্চুপ। মিতুর কষ্টে মনটা কুকড়ে যায়। জড়ানো গলায় ডাকে, এই শুনেন না। সামির। সামিরের নিশ্চুপতা তাকে আরও কষ্ট দেয়। শুকনো মুখ মিতুর হৃদয়ে বিষাক্ত দুঃখ ভরে দেয়। সামিরের কাছে বসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে ডাকে, সামির, সামির। সামির নড়ে চড়ে ওঠে। বহু কষ্টে টিপ টিপ করে চোখ খুলে তাকাই। মিতুকে দেখে রেগে যায় না, বরং ঠোঁটের কোণে একটু হাসি ফুটে ওঠে। আলগোছে জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে নেয়, তারপর আবার চোখ বন্ধ করে ফেলে। মিতু আস্তে করে বলল, খুব কষ্ট হচ্ছে? সামির চোখ বন্ধ করেই মাথা নাড়ে, মানে তার কষ্ট হচ্ছে না। মিতু সামিরের কপালের উপর থেকে অগোছালো চুল সরিয়ে বলল, মিথ্যা বলেন কেন? আমি জানি কষ্ট হচ্ছে। সামির কিছু না বলে অপলক মিতুকে দেখতে থাকে। মিতু সামিরের চোখে চোখ রেখে বলল, নাস্তা করেছেন? না। কেন? সামির কিছু বলে না, মুস্কি হাসে। মিতু অসুস্থ ছেলেটার দিকেও মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। অসুস্থ অবস্থায়ও কত সুন্দর লাগছে। মিতু সামিরের মুখে হাসি দেখে সাহস পেল। সামিরের উত্তপ্ত হাত আঁকড়ে ধরে বলল, কি দেখেন? সামির চোখ ফিরিয়ে নেয়। মিতু আবার বলল, ওষুধ এনেছেন? সামির চোখে হেসে বলল, না। মিতু কপট রাগ দেখিয়ে বলল, কেন? এত জ্বর, ওষুধ আনা দরকার ছিল না? সামির কোনো রাগঢাক না রেখে সোজা গলায় বলল, টাকা নেই। মিতু আর কথা বলল না। তার আনা ব্যাগ থেকে সব বের করে বলল, উঠুন, নাস্তা করে ওষুধ খাবেন। সামির গো ধরে বলল, না, ভালো লাগছে না। মিতু সামিরের দিকে এক পলক তাকাই, তারপর নরম গলায় বলল, বেশি খারাপ লাগছে? সামির কম্বল সরিয়ে বুকটা হাতে রেখে বলল,
কালকে তুমি দেখা করনি, এইখানে অনেক কষ্ট হচ্ছে, যন্ত্রণায় সারা রাত ঘুমাতে পারিনি। কি সহজভাবে ছেলেটা অভিমান প্রকাশ করছে, হয়তো জ্বরে কাবু হয়ে আছে বলেই নিজের শক্ত খোলস থেকে বেরিয়ে এসেছে। মিতু অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে। সামিরের বলা কথা তার কানে বাজছে, সে বিশ্বাস করতে পারছে না। মিতু আস্তে করে বলল, আমার সাথে দেখা করতে গিয়েছিলেন? সামির কম্বলে নাক অব্দি ঢেকে চোখ খুলে রাখে। মিতুর চোখে চোখ রেখে বলল, হ্যাঁ, জ্বরে বেশি খারাপ লাগছিল, তাই ভাবলাম আমার শান্তির অরণ্যে একটু ঘুরে আসি, কিন্তু অরণ্য তো দেখাই দিল না। সামিরের কথায় মিতু ফুফিয়ে কেঁদে ওঠে। এসব কথার মানে কি? সামিরও তাকে ভালোবাসে? মিতুর কেমন ঠান্ডা অনুভূতি হচ্ছে। সামির অপলক মেয়েটার দিকে তাকিয়ে থাকে। জ্বরে তার বেহাল দশা, বিছানা থেকে উঠার শক্তি নেই। সকালে রুমমেট অফিসে যাওয়ার আগে বলে গেল দরজা লক করতে, সে করবে বলেও ওঠেনি, আর দরজাও লক করা হয়নি, তাই তো মিতু ঢুকতে পেরেছে। সামির নিজেও মিতুর সান্নিধ্য চাইছিল, প্রেয়সীর কাজল কালো চোখে ডুবতে ইচ্ছা করছিল। কালকে দেখতে যেও তো দেখা করতে পারেনি, মেয়েটা অভিমানে আছে কিনা। সামির মিতুর দিকে তাকিয়ে হাসে। কাদার কি আছে? সামির দুর্বল গলায় বলল, কাঁদো কেন? মিতু হাতের তালু দিয়ে চোখ মুছে বলল, ভালোবাসেন আমাকে? সামির বুঝলো আজকে একটু বেশি নিজেকে প্রকাশ করে ফেলছে। সে শক্ত হয়ে মিতুর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, না, সেটা অসম্ভব। মিতু অবাক হয়ে বলল, তাহলে এসব বললেন কেন? সামির কঠিন গলায় বলল, তোমাকে সব এক্সপ্লেন করতে হবে? মিতু বলে, করতে হবে না। সামির মাথা নেড়ে বলল, না। মিতুর বুকে শক্ত হাতুড়ির আঘাত লাগে, চোখ থেকে টপ টপ পানি পড়ে। উঠে দাঁড়িয়ে চলে যেতে পা বাড়াই। সামির বিছানা থেকেই হাত টেনে মিতুকে আবারও বিছানাতে বসাই। মিতু মাথা নেড়ে বলল, থাকবো না এখানে, চলে যাব, ছাড়েন। সামির কিছুক্ষণ মিতুর দিকে তাকিয়ে থাকে, তারপর আচমকা মিতুকে টেনে নিজের কাছে নিয়ে আসে। মিতু কিছু বুঝে ওঠার আগেই নিজের কম্বল দিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। মিতু স্তব্ধ হয়ে সামিরের দিকে তাকিয়ে আছে। সামিরের এমন কাজে সে হতভম্ব। সামিরের গায়ের উচ্চ তাপমাত্রায় সে কেঁপে ওঠে। কিছু বলার কিংবা সামিরকে আঁকড়ে ধরার কোনো শক্তি তার অবশিষ্ট নেই। তার পা মনে হয় জমে শক্ত হয়ে গেছে। সামির চুপচাপ মিতুর প্রতিক্রিয়া দেখল। আজকে কেন জানি নিজেকে ঢেকে রাখা যাচ্ছে না, প্রেমে পাগল হতে ইচ্ছা করছে। সে মিতুর কানে তার ঠোঁট ছুঁয়ে বিড়বিড় করে বলল, তুমি তো আমার জ্বরের প্রধান ওষুধ, যেতে দেই কি করে? মিতু সামিরের দিকে তাকাই। সামিরের গরম পুরুষালী হাত তখন তার পেটের উপর পড়ে আছে। মিতুর কেমন পাগল পাগল লাগছে, ক্ষণে ক্ষণে শরীরে অনুভূতির প্রকাশ টের পাচ্ছে। প্রণয় পুরুষের এমন আত্মসমর্পণ মিতুকে আনন্দ দেয়। বুকের রক্ত ছলাৎ ছলাৎ করে ওঠে। সামিরের মতোই ফিসফিস করে বলল, ভালোবাসেন আমায়? সামিরের হাত ততক্ষণে মিতুকে তার দিকে ফিরিয়ে নিয়েছে, গরম হাতে মিতুর গালে হাত বুলাচ্ছে। মিতুর কথায় কোনো উত্তর দেয় না, কিন্তু এক অভাবনীয় কাজ করে বসল। কাজল চোখের কন্যার নরম কোমল ঠোঁটে তার জ্বরে পড়া উত্তাপ্ত ঠোঁট ছুঁয়ে দেয়। ছুঁয়ে মিতুর দিকে তাকাই, তারপর পাগল প্রেমিক রূপ ধারণ করে। মিতুকে নিজের উত্তাপ্ত পরশে আয়ত্তে আনতে চাই। মিতু কিছুক্ষণ পাথরের মতো পড়ে থাকলো, কিন্তু সামিরের জন্য কাতর মেয়েটা খুব সহজেই সামিরের আয়ত্তে চলে আসে। ভালোবাসার আলোড়নে সাড়া দেয়, আঁকড়ে ধরে প্রণয় পুরুষের চুল। সামির নিজেকে কোনোভাবেই থামাতে পারছে না। মন শরীর উভয় উচ্চস্বরে ঘোষণা করছে মিতু তার, একমাত্র তার। মিতুকে পাগলের মতো ভালোবাসার অধিকার শুধু তার। এমন কথায় শরীরের প্রতিটা রক্তকণা তাদের সাথে আরেকটা কণিকার দ্রুত ছুটে চলা লক্ষ্য করে। আজকে জ্বরের তোপেই কিনা সামির একদম নিজের নিয়ন্ত্রণহীন হয়ে যায়। সবসময় ভালো না বাসা সামিরের যখন এমন পাগলামো, তখন মিতু খুশি হবে নাকি দুঃখ পাবে বুঝতে পারছে না। তার এক অজানা অনুভূতি হচ্ছে। সামির যখন আরো গভীরে যেতে চাইছে, মিতু তখন কেঁপে ওঠে, ফিসফিস করে বলল, না, এটা ঠিক না তো। সামির মাথা তুলে মিতুর দিকে তাকাই। জ্বরে লাল হওয়া চোখে তখন অন্য নেশা। জড়ানো গলায় বলল, কেন এসেছো? জানো না আমি বাসায় একা? মিতু সামিরের বুকে হাত দিয়ে ঠেলে সরাতে চাই। আমি তো যত্ন করতে এসেছিলাম। সামিরের হাত ততক্ষণে লাগামহীন। পাগল ব্যক্তি কাজল চোখের মেয়েকেও পাগল বানাতে ব্যস্ত। নিভু গলায় ফিসফিস করে বলল, লোহা আর চুম্বক যদি কাছে আসে
চুম্বক ঠিক লোহাকে কাছে টানবেই, এটা চুম্বকের ধর্ম। আমার কাছে আসা একদম ঠিক হয়নি মিতু, একদম ঠিক হয়নি। মিতুর চোখ আবেশে বুঝে আসে, বুকের হৃৎপিণ্ড কাঁপছে অস্বাভাবিক গতিতে। কাঁপা কাঁপা গলায় বলল, ভুল হয়েছে আমার, ভীষণ ভুল হয়ে গেছে। সামির গভীর চোখে তাকিয়ে বলল, এখন ভুলের মাসুল দাও। আজকে সামির আর মিতুতেই আটকে গেলাম। সামির এমন এক চরিত্র যাকে আমরা পরিচালনা করতে পারছি না, বরং সে নিজের মতোই চলছে। আচ্ছা, কি মনে হয় সামির কি করবে? পরবর্তী পর্বে কি হতে পারে একটু অনুমান করুন। আপনার অনুমান কমেন্টে জানান। এই যে আমার ভালোবাসার পাখিরা, আজকের পর্বটি কেমন হয়েছে সেটি অবশ্যই কমেন্ট করে জানান। এবং পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবে। টিকটক থেকে দেখে থাকলে 3টা করে কপিলিং করে দিতে হবে প্রত্যেকের। পরবর্তী পর্ব পেতে হলে এটা হচ্ছে টাস্ক, এই টাস্কগুলো কমপ্লিট করো এবং পরবর্তী পর্ব নিয়ে নাও। 500 কপিলিং করে দাও, আর কিচ্ছু চাই না। আইডির অবস্থা খুবই খারাপ। 500 কপিলিং করার সাথে সাথে আমি পরবর্তী পর্ব আপলোড করব, কথা দিলাম। তো আমার ভালোবাসার পাখিরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।